এক রাতেই পুরো ইরান সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। আগুন নিয়ে না খেলতে পাল্টা হুঙ্কার ইরানের। মহাবিপর্যয় কি আসছে? 52 আমেরিকান জনগণ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চান। ট্রাম্পকে হুমকি মনে করছেন তারা। ইরান নয়, আমেরিকাতে কি হবে সরকার বদল? 22,000 টাকা এক ডিমের দাম। ইরানকে সাহায্যে ভারতের লাদাখবাসী নিলাম দিচ্ছে স্বর্ণ, শিশুরা দিচ্ছে খেলনা, মাটির ব্যাংক। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এক রাতেই পুরো ইরান সভ্যতা ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। এর মধ্যে ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে পাত্তা না দিয়ে আগুন নিয়ে না খেলতে পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। সাফ জানিয়ে দিয়েছে, ইরানের হামলা জোরালো হলে এবার মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন ও তার মিত্রদের তেল গ্যাস ক্ষেত্রে আঘাত হানবে তেহরান। পাল্টাপাল্টি করা এই হুমকিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর উদ্বেগ। ঘনিয়ে আসছে কি মহাবিপর্যয়? যুদ্ধের ভয়াল আগুন কি ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সাজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এক রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আর কখনো উদ্ধার করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। হরমুজ খোলা ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এক টুইটে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শিগগিরই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে বলেও টুইটে লেখেন তিনি। আর এরপরই ইরানের খার্ক দ্বীপে হামলা চালায় আমেরিকা। এই দ্বীপ থেকেই রপ্তানির প্রায় 90% তেল বিদেশে পাঠায় ইরান। তবে যথারীতি এই হুমকিকে ভয় না পেয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে ইরানও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে চূড়ান্ত সীমা পার হয়, তাহলে তেহরানের আঘাতও কেবল উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চলের বাইরে থাকা আমেরিকা ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, তেল ও গ্যাস ক্ষেত্রেও ইরান ব্যাপক আঘাত হানবে বলে হুমকি দিয়েছে IRGC। এর আগেও এক রাতেই ইরান গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিয়ে সমঝোতায় আসতে ইরানকে পঞ্চম দফায় 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। তবে সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে রীতিমতো তা নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরানিরা। কখনো বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে, আবার কখনো বলছে চাবি বন্ধুদের জন্য রাখা আছে। খুব শিগগিরই ট্রাম্পের আলটিমেটামের সময় শেষ হয়ে আসলেও তা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই ইরানের। ফলে প্রশ্ন উঠেছে, আলটিমেটামের সময় শেষ হলে কি করবেন ট্রাম্প? হুমকি অনুযায়ী কি ইরানের সভ্যতা গুড়িয়ে দেবেন, নাকি সময় বাড়িয়ে আবারও হুঁশিয়ারি দেবেন? বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় জটিল পরিস্থিতির মাঝে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সবচেয়ে বড় বিষয়, আমেরিকার মোড়লগিরির ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরও হামলা বাড়ায়, তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বিপাকে পড়বে আমেরিকা সহ গোটা বিশ্ব। এরই মধ্যে তেল গ্যাসের সংকট ও পণ্যের দাম বাড়ায় ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এমনকি মার্কিন রাজনীতিবিদরা ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্পকে অভিশংসন বা ক্ষমতা থেকে অপসারণ করা যায় কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের এই পরিস্থিতিতে আরেক বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক প্রতিবেদন। তারা বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হামলায় আহত হয়ে এখন কোমায় চলে গেছেন। ইরানের কোম শহরে তার চিকিৎসা চলছে। গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদপত্রটি। এ অবস্থায় মোস্তফা খামেনির যে বিবৃতি এতদিন ইরান প্রকাশ করেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তাহলে মোস্তফা খামেনির পক্ষ থেকে এ পর্যন্ত কে দিয়ে যাচ্ছে সব বিবৃতি? এর আগে ইরানকে রক্ষা করতে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে পেজেশকিয়ান জানায়, 14 মিলিয়নেরও বেশি সাহসী ইরানি দেশকে রক্ষায় তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, যার মধ্যে প্রেসিডেন্ট নিজেও একজন।
এদিকে যুদ্ধবিরতিতে রাজি হতে ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলাদা আরেক বিবৃতিতে ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নতুন করে হামলা হয়েছে ইরানের 17টি বেসামরিক এলাকায়। শুধু তাই নয়, এক জরুরি সতর্কবার্তায় সাধারণ ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে IDF। এরই মধ্যে ইরানের একটি রেল ব্রিজে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে অন্তত 2 জন। শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের নামে লেবাননের আরও কয়েক কিলোমিটার অঞ্চল দখলের পাশাপাশি বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনো বসতিতে রকেট হামলা চালানোর দাবি করেছে। এর পাশাপাশি মেতুলা ও কাফার ইউভাল বসতিতেও হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান ধ্বংসের পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানছে ইরানি ড্রোন ও মিসাইল। গেল 5 এপ্রিল ইরানের ইস্পাহান প্রদেশে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানের ভিডিও প্রকাশ করেছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। ইরানের মিসাইলের আঘাতে উত্তর ইসরায়েলে আহত হয়েছে অন্তত 3 জন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের হামলায় আহত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক ইসরায়েলি। হামলা হয়েছে তুরস্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে। এতে নিহত হয়েছে অন্তত 3 জন। 18টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানি ড্রোন হামলায় অন্তত 15 মার্কিন নাগরিক আহত হয়েছেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরানে আগ্রাসন এই ইস্যুতে মিথ্যাচারের এই যুদ্ধকে ঘিরে গোটা বিশ্বে তেল সংকট সহ নানা অস্থিরতা যত বাড়ছে ততই খোদ আমেরিকাতে জোরালো হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে 52% আমেরিকান জনগণ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে। মার্কিন সংবিধান ও আইনের শাসনের জন্য তাকে সরাসরি হুমকি মনে করছেন অনেকেই। মানসিক অসুস্থতা আর অকথ্য গালির কারণে ট্রাম্প কি অভিশংসনের মুখে পড়বেন? কি বলছেন আমেরিকার প্রভাবশালী রাজনীতিবিদরা? কি বলছে মার্কিন সংবিধান? ইরানের সরকার পরিবর্তন করতে গিয়ে কি ট্রাম্পকেই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইরানে কি পারমাণবিক হামলা চালাবে আমেরিকা? আতঙ্ক আর উদ্বেগে গোটা বিশ্ব। ইরানের উপর বর্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া হামলা আর মিথ্যাচার যত বাড়ছে, এই যুদ্ধকে ঘিরে গোটা বিশ্বে চলমান অস্থিরতা, বিশেষ করে তেল গ্যাস সংকটে গোটা বিশ্বের হাহাকার যত তীব্র হচ্ছে, ততই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে ফুঁসে উঠছে মানুষ, তাও খোদ আমেরিকাতেই। সম্প্রতি এক জরিপে দেখা গেছে দল মত নির্বিশেষে 52% আমেরিকান নাগরিক বর্বর ট্রাম্পের অপসারণ চান। সাধারণ মানুষের বিক্ষোভের পাশাপাশি এবার সরব হয়ে উঠেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদরাও। জরিপে দেখা গেছে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চান খোদ তার দল রিপাবলিকান পার্টির 14% সদস্য, বিরোধী ডেমোক্রেট শিবিরের 84% সদস্য আর 55% স্বতন্ত্র। শুধু ট্রাম্পের অপসারণই নয়, বার্নি স্যান্ডার্সের মতো বর্ষিয়ান রাজনীতিবিদরা ইরানকে অশালীন ভাষায় গালি দেয় ট্রাম্পকে মানসিক রোগী বা মানসিক ভারসাম্যহীনও বলছেন। তারা দ্রুত ইরান আগ্রাসন বন্ধের দাবি জানান। পাশাপাশি ট্রাম্পকে আমেরিকার সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত সংবিধানের 25তম সংশোধনীর প্রয়োগ চান মার্কিন আইন প্রণেতারা। সংবিধান সংশোধন অনুসারে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা রয়েছে। সবশেষ অ্যারিজোনার কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উস্কে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত হেনে যাচ্ছেন। গেল 48 ঘন্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য আনসারির। এর আগে একই ক্ষোভ জানান আরেক কংগ্রেসম্যান মিনেসোটার ইলহান ওমর। তিনি ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির নিন্দা জানান, দাবি জানান প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণের। ট্রাম্পকে পাগল ও উন্মাদ উল্লেখ করে এই ভারসাম্যহীন উন্মাদকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর আহ্বান জানান তিনি। একই দাবি নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবারির।
ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালস ও ডেমোক্র্যাট সিনেট সদস্য ক্রিস মার্ফিডো। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা ও বিশ্বের কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। ইরানে হত্যাযজ্ঞের জন্য ট্রাম্পকে সরাসরি দায়ী করেন তারা। আমেরিকা পরিচালনায় ট্রাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেওয়ার দাবি জানান তারা। বিশ্লেষকরা বলছেন, ইরানের সরকার পরিবর্তনের অজুহাত দিয়ে যে আগ্রাসন চালিয়েছে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী, তাই এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু আর আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প নিজেরাই এখন ক্ষমতাচ্যুত হওয়ার শঙ্কায়। তাই ইরান নাকি আমেরিকাতেই সরকার পরিবর্তন হবে, সেটি এখন দেখার। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা ও তার বর্তমান অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় মোস্তফা বর্তমানে কোমায় আছেন। শিয়াদের পবিত্র নগরী কোমে অবস্থান করা এই নেতা বর্তমানে রাষ্ট্র পরিচালনায় অক্ষম। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই জল ঘোলা হচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাতে এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। এ খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেশটির ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন উঠছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কোম শহরে চিকিৎসাধীন। মোস্তফা বর্তমানে দেশ পরিচালনার মতো অবস্থায় নেই। মার্কিন ইসরায়েলি গোয়েন্দাদের স্পর্শকাতর এক নথির তথ্যের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানায় দ্য টাইমস। 7 এপ্রিল প্রকাশিত টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত একটি নথি উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি এই মুহূর্তে অচেতন অবস্থায় আছেন। গুরুতর এক শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। টাইমসের হাতে আসা ওই নথিতে প্রথমবারের মতো মোস্তফা খামেনির অবস্থান প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, তিনি বর্তমানে কোম শহরে আছেন। কোম শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এক শহর। গোয়েন্দা নথিতে দাবি করা হয়, মোস্তফা কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নিতে পারছেন না। সূত্র অনুযায়ী মোস্তফার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই অবগত ছিল, তবে এর আগে ওই তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সরকার জানায়, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে বিমান হামলায় আলী খামেনি নিহত হন, সেই একই হামলায় আহত হন মোস্তফা খামেনিও। ওই ঘটনার পর থেকে মোস্তফাকে আর জনসমক্ষে দেখা যায়নি। মার্চ মাসে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও প্রকাশ্যে আসেননি তিনি। তার নামে কেবল কয়েকটি লিখিত বিবৃতি প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। সর্বশেষ 6 এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করা হয়। যুদ্ধকক্ষে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণের একটি আলোচনায় মোস্তফাকে অংশ নিতে দেখা যায় ওই ভিডিওতে। তবে ভিডিওতে তাকে কথা বলতে শোনা যায়নি। সব মিলিয়েই তার শারীরিক অবস্থা ঘিরে নানা ধরনের জল্পনা ডালপালা মেলছে। বিভিন্ন প্রতিবেদনে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এলেও ইরানি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, তিনি দেশ নিয়ন্ত্রণ করছেন। বিরোধী গোষ্ঠীগুলোর দাবি, তিনি কোমায় চিকিৎসাধীন। আবার কারো কারো দাবি, পা ভেঙে গিয়েছে মোস্তফার, মুখেও আঘাত পেয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানা সময়ে ইরানের সঙ্গে আলোচনার যে দাবি তুলছেন, তাতে সর্বোচ্চ নেতার সম্পৃক্ততার কথা জানাননি। যুদ্ধবন্ধে ইরানের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে বর্তমানে ইরানে সর্বোচ্চ নেতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষকের মতে, ধোঁয়াটে এ বাস্তবতায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে প্রকৃত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মোস্তফা খামেনি হয়তো প্রতীকী অর্থে সর্বোচ্চ নেতা হয়ে থাকবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন, কারণ মোস্তফা খামেনি আসলে কি অবস্থায় আছেন তার ওপর কেবল ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করছে। হিজল জোবায়ের, বাংলাভিশন। এক ডিমের দাম 22,000 টাকা।
শুনে অবিশ্বাস্য মনে হলেও ইরানের সাহায্য পাঠাতে এক নিলামে এমন দাম তুলেছে ভারতের লাদাখের অধিবাসীরা। ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের হামলা আর আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ লে লাদাখের শিয়া সম্প্রদায়। তারা কেবল শোক পালন করছেন না, বরং নিজেদের সর্বস্ব দিয়ে দাঁড়াচ্ছেন ইরানের পাশে। ছোট শিশুদের জমানো মাটির ব্যাংক থেকে শুরু করে ঘরের মূল্যবান সম্পদ সবই বিলিয়ে দিচ্ছেন তারা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানে সাহায্য পাঠাতে এক নিলামে সামান্য কয়েকটি ডিমের দাম উঠেছে 22,000 টাকা। ছোট ছোট শিশুরা নিজেদের প্রিয় খেলনা ও জমানো টাকার ব্যাংক তুলে দিচ্ছে বড়দের হাতে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ভারতের লাদাখে এমনই অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লেহ লাদাখের মুসলমানরা চেষ্টা করছেন হাজার মাইল দূরের রক্তাক্ত জনপদ ইরানের পাশে দাঁড়াতে। সম্প্রতি সেই উপলক্ষে আয়োজিত একটি নিলাম অনুষ্ঠানে কিছু ডিম বিক্রি হয় প্রায় $270, ভারতীয় মুদ্রায় যা 22,000 টাকারও বেশি। ইরানের লড়াই যেন হয়ে উঠেছে হিমালয়ের কোল ঘেঁষা অঞ্চলের ভারতীয় মুসলমানদের ব্যক্তিগত সংগ্রাম। এই ডিমের মাধ্যমে সারা বিশ্বের কাছে একটি বার্তা যাচ্ছে, মানুষ শুধু ডিমের জন্যই $270 দিতে প্রস্তুত। যদিও বিপ্লবের নেতা এখনো আমাদের আত্মত্যাগের ডাক দেননি এই মুহূর্তে। এই ডিমের মূল্যই $270। যখন ঘোষণা আসবে, যখন আমাদের অনুমতি দেয়া হবে, তখন আমাদের কাছে আর কোনো কিছুরই গুরুত্ব থাকবে না। আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকব। গত 28 ফেব্রুয়ারি যখন আমেরিকা ও ইসরায়েল খামেনির দেশে বিমান হামলা চালায়, তখন থেকেই বদলে গেছে লেহ লাদাখের দৃশ্যপট। সেখানে বারুদের গন্ধ না থাকলেও আছে কেবল গভীর শোক আর সহমর্মিতার সুর। মোদি সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করার ব্যাপারে মনোযোগী, অথচ লাদাখের স্থানীয় জনসাধারণ নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে নিলামে তুলছেন, যাতে সেই অর্থ দিয়ে ইরান যুদ্ধের শিকার মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা যায়। লাদাখের পাহাড় ঘেরা জনপদে ইরানের প্রভাব বেশ গভীর। এখানকার শিয়া মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে ইরানের রয়েছে সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্ক। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় লাদাখের ঘরে ঘরে নেমে আসে শোকের মাতম। এই অঞ্চলের মানুষ প্রমাণ করছে সহমর্মিতার কোনো নির্দিষ্ট সীমান্ত নেই। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে হাজার হাজার মানুষের, কিন্তু ভারতের হিমালয় ঘেঁষা দুর্গম এলাকা থেকে আসা সাহায্য বিশ্বকে দিচ্ছে সহানুভূতির বার্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দীর্ঘদিনের মিত্র ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। গোয়েন্দা তথ্য বলছে 28 ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের যুদ্ধ অবস্থা শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া এখন পর্যন্ত তেহরানে কোনো নতুন সামরিক সরঞ্জাম বা মিসাইল পাঠায়নি। 6 এপ্রিল সিউলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির মেম্বার পার্ক সুন ওয়ানের ব্রিফিংয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যে ইরানকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত যুদ্ধসঙ্গী মনে করা হতো, সেই ইরান থেকেই এখন সুকৌশলে দূরত্ব তৈরি করছেন কিম জং উন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন উত্তেজনা চরমে, তখন দীর্ঘদিনের মিত্র ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। এতদিন সবাই ভাবছিল ইরানের সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা অটুট আছে, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা বলছে অন্য কথা। অবিশ্বাস্য মনে হলেও সিউলের গোয়েন্দা তথ্য বলছে পিয়ংইয়ং এর সমীকরণ এখন একদম ভিন্ন। উত্তর কোরিয়া এখন আর কেবল আদর্শিক বন্ধুত্বের উপর ভিত্তি করে চলছে না, তারা অত্যন্ত হিসেবি হয়ে উঠেছে। দেশটি এখন নিজেদের স্বার্থেই ইরানকে নিরাপদ দূরত্বে রাখছে। গোয়েন্দা তথ্য বলছে 28 ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া এখন পর্যন্ত তেহরানে কোনো নতুন সামরিক সরঞ্জাম বা মিসাইল পাঠায়নি। 6 এপ্রিল সিউলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির মেম্বার পার্ক সুন ওয়ানের ব্রিফিংয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পার্ক সুন ওয়ানের ব্রিফিং অনুযায়ী উত্তর কোরিয়া তাদের চিরচেনা মিত্র ইরানের প্রতি আগের মতো আর উষ্ণতা দেখাচ্ছে না, আর এর সপক্ষে তিনি বেশ কয়েকটি অকাট্য প্রমাণ দিয়েছেন।
উত্তর কোরিয়া কেবল যে ইরানকে অস্ত্র বা রসদ সরবরাহ বন্ধ করেছে তাই নয়, বরং তারা তাদের এই দীর্ঘদিনের মিত্র থেকে দূরত্ব বজায় রাখার স্পষ্ট লক্ষণ দেখাচ্ছে। যেমন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে তারা কোনো শোকবার্তা পাঠায়নি, এমনকি খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা যখন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন তখন তারা কোনো অভিনন্দন বার্তা পাঠায়নি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে উত্তর কোরিয়া নিজেও মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। শিল্প কারখানার কাঁচামাল বা প্রয়োজনীয় পণ্য সংগ্রহ তারা বাধার সম্মুখীন হচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার আকাশচুম্বী হয়ে গেছে। এই পরিস্থিতিতে নিজেদের তেলের চাহিদা মেটাতে তারা এখন রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকটে ইরান নিজেই এখন চাপে, তাই উত্তর কোরিয়ার তেলের চাহিদা মেটানোর ক্ষমতা এখন তেহরানের নেই। পার্ক সুন ওয়ানের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া এখন রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত তেল ও খাদ্য পাচ্ছে, ফলে রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ কিমের ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রাখার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া 2024 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একটি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করেছেন। এর মানে হলো যদি উত্তর কোরিয়া আক্রান্ত হয় তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, কিন্তু ইরানের সাথে উত্তর কোরিয়ার এমন কোনো আনুষ্ঠানিক বা শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি নেই। বিশ্লেষকদের মতে কিম জং উন সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সাথে ভবিষ্যতে আলোচনার একটি সুযোগ তৈরি করতে চাচ্ছেন। ইরানের সাথে খুব বেশি ঘনিষ্ঠতা দেখালে ওয়াশিংটনের সাথে দর কষাকষিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা পিয়ংইয়ং এই মুহূর্তে নিজেদের স্বার্থেই এড়াতে চায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজ ভারত যাচ্ছেন। এই সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরকালে খলিলুর রহমান শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের আলোচনায় ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানি বন্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দীর্ঘ 53 বছরের অপেক্ষার পর আবারও চাঁদের পথে যাত্রা শুরু করেছে নাসা। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানবজাতি যেন নতুন করে ছুঁতে যাচ্ছে সেই চিরচেনা অথচ অজানা রূপালী জগৎকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর হঠাৎ করেই থেমে গিয়েছিল চাঁদে মানুষের পদচারণা, সেখানে এত বছর পর কেন আবারও ফিরছে মানুষ? শুধু কি অতীতের গৌরব ফিরিয়ে আনার জন্য, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো লক্ষ্য? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। দীর্ঘ 53 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাসা আবারও চাঁদের অভিমুখে মহাকাশচারী পাঠিয়েছে। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানবজাতি আবার সেই রূপালী জগতের কাছাকাছি পৌঁছানোর রোমাঞ্চ অনুভব করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন দীর্ঘ 5 দশক মানুষের চাঁদের মাটি ছোঁয়া হয়নি, এবং কেন এখন আবার সেখানে ফিরে যাওয়া জরুরি হয়ে পড়েছে? অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে 1972 সালে শেষবারের মতো মানুষ চাঁদে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কোনো মানুষ সেখানে যায়নি, আর তার পেছনে প্রধান কারণ ছিল ভূরাজনীতি এবং বিশাল খরচ। Space.com-এর তথ্য মতে 60-এর দশকে মহাকাশ জয়ের নেশা ছিল মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার কোল্ড ওয়ারের অংশ। অ্যাপোলো মিশনগুলোর জন্য তখন নাসার বাজেট ছিল আকাশচুম্বী, যা পরবর্তীতে কমানো হয়। চাঁদে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ কাজ হওয়ায় রাজনৈতিক সদিচ্ছার অভাবে নাসা তাদের মনোযোগ পৃথিবীর নিম্ন কক্ষপথ এবং মঙ্গল গ্রহের গবেষণায় সরিয়ে নেয়। এছাড়া ইউরোনিউজে উল্লেখ করা হয়েছে, শুধু চাঁদে যাওয়া নয়, সেখানে গিয়ে টিকে থাকার মতো আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করতেও কয়েক দশক সময়ের প্রয়োজন ছিল।
আর্টেমিস 2 মিশন হলো নাসার বর্তমান চন্দ্র অভিযানের দ্বিতীয় পর্যায়। এটি মূলত একটি মানববাহী মহাকাশযান যা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনে 4 জন মহাকাশচারী থাকছেন, যারা ওরিয়ন নামক অত্যাধুনিক মহাকাশযানে করে যাত্রা শুরু করেছেন। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী এই মিশনের মূল লক্ষ্য হল মহাকাশযানটির জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং চালনা পদ্ধতির সক্ষমতা পরীক্ষা করা, যাতে ভবিষ্যতে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে সরাসরি চাঁদের মাটিতে মানুষ নামানো সম্ভব হয়। প্রশ্ন ওঠে, এত বছর পর কেন নাসা আবার চাঁদে ফিরে যেতে চাইছে? এর উত্তর পাওয়া যায় ফোর্বস এবং নাসা ব্লগে। এবারের মিশন শুধুমাত্র পতাকা উত্তোলন বা পায়ের ছাপ রেখে আসার জন্য নয়, বরং এবার লক্ষ্য হলো চাঁদে একটি স্থায়ী মানব বসতি বা বেস ক্যাম্প তৈরি করা। বিজ্ঞানীরা এখন চাঁদের দক্ষিণ মেরুতে থাকা বরফের অস্তিত্ব সম্পর্কে জানেন, যা থেকে পানি এবং রকেটের জ্বালানি তৈরি করা সম্ভব। চাঁদে স্থায়ীভাবে বসবাসের এই অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানোর ক্ষেত্রে একটি পরীক্ষাগার হিসেবে কাজ করবে। অর্থাৎ আর্টেমিস মিশন হলো গভীর মহাকাশ গবেষণার প্রথম ধাপ। আর্টেমিস 2 মিশনে প্রথমবার কোনো নারী এবং কৃষ্ণাঙ্গ মহাকাশচারী চাঁদের কক্ষপথে যাচ্ছেন, যা বৈচিত্র্যের দিক থেকেও একটি মাইলফলক। আর্টেমিস মিশন শুধু বিজ্ঞানের উন্নতি নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন এই বিশাল কর্মযজ্ঞের অংশীদার। 53 বছর আগের সেই প্রযুক্তি আর আজকের প্রযুক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজকের স্পেস লঞ্চ সিস্টেম রকেট অ্যাপোলো আমলের স্যাটার্ন 5-এর চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ। গবেষকরা দাবি করছেন 53 বছরের এই বিরতি কোনো ব্যর্থতা ছিল না, বরং এটি এক নতুন এবং টেকসই অভিযানের প্রস্তুতি পর্ব। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানুষ যে যাত্রা শুরু করলো, তা হয়তো একদিন পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মানুষকে ভিন গ্রহের স্থায়ী বাসিন্দা হিসেবে গড়ে তুলবে। চাঁদে ফিরে যাওয়া মানে কেবল পুরনো স্মৃতি মনে করা নয়, এটি হলো আগামী নক্ষত্র জয়ের পথে মানবতার প্রথম সাহসী পদক্ষেপ।